কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাস সমঝোতা। 10 বছরের পারমাণবিক সক্ষমতা দ্বিগুণ করবে চীন, পেন্টাগনের প্রতিবেদন। বর্ণবাদ বিরোধী বিক্ষোভ অভ্যন্তরীণ সন্ত্রাস, বলছেন ট্রাম্প। ইসরায়েল কথা না রাখলেও সম্পর্ক রাখবে আরব আমিরাত। মার্কিন রাষ্ট্রদূতের চাপে জার্মানিতে হিজবুল্লাহ নিষিদ্ধ, ভিডিও ফাঁস। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লিবিয়ার রাজধানী। লেবাননের রাজনীতিবিদদের প্রতিও ম্যাক্রনের হুঁশিয়ারি। এবং সুইডেন ও নরওয়েতে কোরআন অবমাননার ঘটনায় শাইখুল আজহারের তীব্র নিন্দা। কাতারের মধ্যস্থতায় চলমান উত্তেজনা আপাতত নিরসনের সমঝোতায় পৌঁছেছে ইসরায়েল এবং গাজার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। কাতারের কাছ থেকে নগদ অর্থ সহায়তা এবং গাজার বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহে ইসরায়েলি বাধা তুলে নেওয়ার বিনিময়ে অন্তত 1 মাসের জন্য শান্তি বজায় রাখতে সোমবার দুপক্ষে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা ও হারেজ। গাজা উপত্যকা ফিলিস্তিনের ইসলামপন্থী শাসক গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রণে। ইসরায়েল হামাসকে সন্ত্রাসীদের সংগঠন বলে বিবেচনা করে। বছরের পর বছর ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চলছে। গত বেশ কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষে হামলার তীব্রতা বেড়েছে। গাজা থেকে বেলুনে বিস্ফোরক পদার্থ বেঁধে তাতে আগুন ধরিয়ে ইসরায়েলে পাঠিয়ে দেওয়া হয়। গাজা থেকে ইসরায়েলে একাধিকবার রকেট হামলাও চালানো হয়েছে। মাঝে মধ্যেই বিমান হামলা এবং ট্যাঙ্ক থেকে গাজার দিকে গোলা ছুড়ে তার জবাব দিচ্ছে ইসরায়েল। কাতারের দূত মোহাম্মদ আল হামাদির উদ্যোগে সোমবার হামাস ইসরায়েল সমঝোতা পৌঁছায়। গাজার পুনর্গঠনের জন্য গঠিত কাতারের কমিটির নেতৃত্ব দিচ্ছেন তিনি। চুক্তিতে হামাস পুনরায় বৃহৎ অর্থনৈতিক প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার অঙ্গীকার করছে, তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তবে গত সপ্তাহে হামাস সরকার বিদ্যুতের একটি বাড়তি লাইন এবং একটি নতুন শিল্পাঞ্চল গড়ে দেওয়ার দাবি জানিয়েছে, যা হয়তো গাজার উচ্চ বেকারত্বের হার কমাতে সাহায্য করবে। ওদিকে ইসরায়েল বলছে তারা কেবল কেরেম সালোম সীমান্ত দিয়ে শুধু নিয়মিত কার্গোগুলোকে গাজায় যাতায়াত করতে দেবে। এছাড়া গাজার জেলেদের উপকূল থেকে ভূমধ্য সাগরের 15 নটিক্যাল মাইল এলাকার ভেতর আবারও মাছ ধরার অনুমতি দেবে। ইসরায়েলি মিলিটারি এজেন্সির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে সেটি আসলে কতটা বাস্তবায়ন সম্ভব আগে সেই পরীক্ষা হবে। যদি হামাস এবার চুক্তির শর্ত মেনে চলতে ব্যর্থ হয়, তবে ইসরায়েল তাদের বিরুদ্ধে যথা নিয়মে ব্যবস্থা গ্রহণ করবে। আগামী 10 বছরে পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা বাড়িয়ে অন্তত দ্বিগুণ করবে চীন। এই সময়ের মধ্যে দেশটি স্থলপথ, আকাশপথ ও সমুদ্রপথে পারমাণবিক হামলা চালানোর মতো সক্ষমতা অর্জন করে ফেলতে পারবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে উপস্থাপিত বার্ষিক পর্যালোচনামূলক প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় তথ্য জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মধ্যে চীনকে অন্তর্ভুক্ত করতে বারবারই আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। তবে চীনের পক্ষ থেকে এ ব্যাপারে সাড়া পাওয়া যায়নি। গত জুলাইয়ে এক জ্যেষ্ঠ চীনা কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্রের পরিমাণ কমিয়ে চীনের পর্যায়ে নিয়ে আসতে রাজি হয়, তবেই কেবল ত্রিপক্ষীয় সে আলোচনায় অংশ নেবে বেইজিং। এবছরের শুরুর দিকে চীনের কমিউনিস্ট পার্টি সমর্থিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যতটা সম্ভব কম সময়ের মধ্যে বেইজিং এর পারমাণবিক অস্ত্রের সংখ্যা 1000-এ উন্নীত করা প্রয়োজন। এর মধ্যে মঙ্গলবার কংগ্রেসে চীনের পারমাণবিক সক্ষমতা বিষয়ক পর্যালোচনামূলক প্রতিবেদন জমা দিয়েছে পেন্টাগন। এতে সতর্ক করে বলা হয়, চীন পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্বিগুণ করার পথে আছে। দ্য ফেডারেশন আমেরিকান সায়েন্টিস্টের হিসাব অনুযায়ী চীনের কাছে বর্তমানে প্রায় 320টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কেনোসা সিটিতে আইনশৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়ে সাম্প্রতিক বর্ণবাদ বিরোধী বিক্ষোভের সংঘবদ্ধ সহিংসতাকে অভ্যন্তরীণ সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বর্ণনা করেছেন। কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে পুলিশের গুলির ঘটনায় সর্বশেষ কেনোসা সিটিতে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে।
ট্রাম্প কয়েক মাস ধরে ডেমোক্র্যাট জো বাইডেনের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে তার ব্যাপক কার্যক্রম থেকে বেরিয়ে দেশে একটি স্বস্তিদায়ক আইনশৃঙ্খলা পরিস্থিতির আশা করছিলেন। উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোসা সিটিতে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা আফ্রিকান আমেরিকার কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে তার ৩ শিশুপুত্রের সামনে গুলি করার ঘটনায় নতুন করে দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে এ ঘটনায় বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা কয়েক রাত ধরে সিটির ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় ২ ব্যক্তি প্রাণ হারায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ট্রাম্প বলেছেন, এটি কোনো শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ছিল না, এটি ছিল অভ্যন্তরীণ সন্ত্রাস। প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পথে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখা হয়। একদিকে ট্রাম্প সমর্থক, অন্যদিকে ব্ল্যাক লাইভ ম্যাটার প্রতিবাদকারীরা নির্দিষ্ট দূরত্বে অবস্থান নেয়। কখনো কখনো উভয় পক্ষ চেঁচিয়ে মুখোমুখি বিতর্কে জড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তা ও সড়কে ব্যারিকেডের মধ্যে ট্রাম্প পুড়ে যাওয়া দোকানপাট পরিদর্শন করেন, স্টোর মালিকদের সঙ্গে কথা বলেন এবং আমরা আপনাদের প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সহায়তা দেব বলে তাদের আশ্বাস দেন। ট্রাম্প এ সময় সহিংস বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন। তিনি উইসকনসিন প্রশাসনকে আইনশৃঙ্খলা, ক্ষুদ্র ব্যবসা, জননিরাপত্তার জন্য $৪৭ মিলিয়ন দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা কেনেসোকে আগের অবস্থা ফিরিয়ে দেব। অধিকৃত পশ্চিম তীরকে একীভূত না করার প্রতিশ্রুতি যদি দখলদার ইসরায়েল নাও রাখে, তবে ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আরব আমিরাতের এক কর্মকর্তা সেই কথা স্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জামাল আল মুশাররাক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের মাধ্যমে পশ্চিম তীর একীভূত করার পরিকল্পনা স্থগিত করতে পেরেছে, কিন্তু ভবিষ্যতে যাই ঘটুক না কেন সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা আরব ঐক্যমত্যের সঙ্গে আছি। পশ্চিম তীর একীভূত করার পরিকল্পনা স্থগিত রাখতে আমরা ইসরায়েলকে বাধ্য করেছি। সর্বোচ্চ সমাধান, শেষ সমাধান হচ্ছে ফিলিস্তিনিদের টিকে থাকার সমাধান। ইসরায়েলি দৈনিক হারিসকে দেয়া সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে ইসরায়েল যদি পশ্চিম তীরকে একীভূত করে তাহলে কি আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙে যাবে, জবাবে মুশাররাক বলেন, না, তা এমন হবে না। আমিরাতের এই কর্মকর্তা আরো বলেন, ইসরায়েলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারছি না। বেশ কয়েকটি ক্ষেত্রে এ সম্পর্ক তৈরি হয়েছে, একটির ক্ষেত্রে আরেকটি অগ্রাধিকার দেওয়া হয়নি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার জন্য জার্মানির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এমন তথ্য ভিডিও ফাঁস করেছেন লেবাননের সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার মারোয়া ওসমান। টুইটারে দেওয়া পোস্টে মঙ্গলবার তিনি জানান, জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল এক ভিডিওতে খোলামেলাভাবে ঘোষণা করেন, আমরা জার্মানির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছি যাতে হিজবুল্লাহকে নিষিদ্ধ করা হয়। আমি মনে করি ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের একই পথ অনুসরণ করা উচিত। গত 18 আগস্ট মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল এক ভিডিওতে এসব কথা বলেছেন। জার্মানির জাতীয় সংসদ গত ডিসেম্বর মাসে একটি প্রস্তাব পাশ করে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের কাছে পাঠায় যাতে জার্মানির মাটিতে হিজবুল্লাহর সব তৎপরতা নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তার কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জার্মানি সফর করেন এবং সে সময় তিনি ব্রিটেনের পথ অনুসরণ করে হিজবুল্লাহকে নিষিদ্ধ করার জন্য জার্মানির প্রতি আহ্বান জানান। চলতি বছরের 30 এপ্রিল জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে এবং জার্মানির মাটিতে হিজবুল্লাহর সমস্ত তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা থেকে বিরত রয়েছে। 1982 সালে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবাননকে মুক্ত করার জন্য গড়ে ওঠে হিজবুল্লাহ নামক সংগঠন। এটি এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী অত্যন্ত প্রভাবশালী সংগঠন হিসেবে পরিচিত। সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে হিজবুল্লাহ। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল লিবিয়ার রাজধানী ত্রিপোলি। এরপর কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ত্রিপোলির আকাশ। রাজধানীর বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, শহরের অনেক জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, মঙ্গলবার সকালে ত্রিপোলির প্রধান সংযোগস্থলে
মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় পর্যন্ত কেউ এই ঘটনায় দায় স্বীকার করেনি। এক প্রত্যক্ষদর্শী বলেন, আজ সকাল 7:30টার দিকে আমি মোটরসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলাম। এ সময় সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখি। এ সময় দেখি বেশিরভাগ যানবাহন ভয়ে উল্টো দিক দিয়ে পালাচ্ছে। আমি নিশ্চিত এটা একটি আক্রমণ। লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার এবং তার অনুগত গেরিলারা গত সপ্তাহে ত্রিপোলি ভিত্তিক সরকারের ঘোষিত যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যানের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল। লিবিয়া সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী ফাইয়াজ আল সারাজ সামরিক বাহিনীর সব শাখাকে জরুরি ভিত্তিক যুদ্ধবিরতি পালনের নির্দেশনা দিয়েছেন এবং লিবিয়ার মাটিতে সব রকমের অভিযান বন্ধ করতে বলেছেন। কিন্তু গত 23শে আগস্ট হাফতারের মুখপাত্র তা প্রত্যাখ্যান করার ঘোষণা দেয়। দেশ পুনর্গঠনের কাজ ৩ মাসের মধ্যে শুরু করতে না পারলে লেবাননের রাজনীতিবিদদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈরুতে বিস্ফোরণের দুদিন পর বিশ্ব নেতাদের মধ্যে ম্যাক্রোনই প্রথম লেবানন সফরে যান। সোমবার বিকেলে তিনি আবারও বৈরুত গেছেন। ১ মাসের কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয়বার বৈরুত সফর। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সাময়িকী পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রন বলেন, বর্তমান প্রশাসনের জন্য এটি সর্বশেষ সুযোগ। আমি জানি আমি ঝুঁকিপূর্ণ বাজি ধরেছি। আমি হাতে থাকা একটি জিনিসই কাজে লাগাচ্ছি, তা হলো আমার রাজনৈতিক ক্ষমতা। তিনি জানান তিনি লেবাননের নেতাদের কাছে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন সহ বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি এবং নিয়মিত তদারকির মাধ্যমে একটি কার্যকর উন্নয়ন ব্যবস্থা চান। সোমবার ম্যাক্রন বৈরুত পৌঁছানোর কয়েক ঘন্টা আগে মুস্তাফা আদিবকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। লেবাননের অভিজাত মহলের দুর্নীতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং দেশটির রাজনৈতিক সংস্থার ও অর্থনীতি পুনরুদ্ধারের মূল ভূমিকা থেকে কাজ করছেন ফরাসি প্রেসিডেন্ট। এবারের সফরে ফরাসি প্রেসিডেন্ট ধ্বংসস্তূপে পরিণত হওয়া বৈরুত বন্দর পরিদর্শনে যাবেন। এছাড়া তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এবং অন্যান্য ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন। সুইডেনের মালমো শহরে পবিত্র কোরআন অগ্নিসংযোগ ও নরওয়েতে কোরআন পাতা ছিঁড়ে ফেলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়েছে মিশরের প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান শায়খ ও গ্র্যান্ড ইমাম ডক্টর আহমদ আত-তাইব। স্থানীয় সময় মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ নিন্দা জানান। বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামিক স্কলার বলেন, যারা পবিত্র কোরআনে কারিম পোড়ানোর মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়েছে তাদের জানা উচিত যে এটি চূড়ান্ত সীমা লঙ্ঘন এবং বর্বর ও পাশবিক সন্ত্রাস। এটি এমন ঘৃণ্য বর্ণবাদী অপরাধ যা গোটা মানব সভ্যতাকে হতভম্ব করে দেয়। এই ঘটনা প্রাচ্য ও পাশ্চাত্যের সন্ত্রাসবাদের জ্বালানি। এসব ঘৃণ্য সাম্প্রদায়িক আচরণের মাধ্যমে পৃথিবীর শৃঙ্খলা ও শান্তি বিনষ্ট হচ্ছে বলে শায়খ আহমদ আত-তাইব দাবি করেন। তিনি বলেন, এতে কোনো সংশয় নেই যে এই জঘন্য অপরাধ ঘৃণার অনুভূতিকে জাগ্রত করে এবং সমাজের শান্তি, স্থিতি ও নিরাপত্তা বিঘ্নিত করে এবং বহু ধর্ম ও সভ্যতার মধ্যে আশু সংলাপের আকাঙ্ক্ষাকে হুমকির মুখে পতিত করে। উগ্রবাদী এসব সন্ত্রাসীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, পবিত্র কোরআনুল কারিমে আগুনে পোড়ানো বিশ্বের প্রায় ২ বিলিয়ন মুসলিমের হৃদয় ও অনুভূতিকে আগুনে জ্বালানোর নামান্তর। মানব ইতিহাসে এসব অপরাধকে লজ্জা ও ঘৃণার পাতায় লিপিবদ্ধ করে রাখবে। সাইপ্রাসের উপর থেকে আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। গত মঙ্গলবার সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আসাতুনসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টেলিফোন আলাপে একথা জানান। আমেরিকার এই ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের একমাত্র মুসলিম সদস্য তুরস্ক। সাইপ্রাসের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে তুরস্কের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে এবং সম্প্রতি গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সে দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। এর মধ্যে আমেরিকার এই ঘোষণাকে ভালো চোখে দেখছে না তুর্কি সরকার। ৩৩ বছর ধরে সাইপ্রাসের ওপর আমেরিকার অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গতকালের টেলিফোন আলাপে পম্পে এবং সাইপ্রিয়ট প্রেসিডেন্ট দুদেশের নিরাপত্তা বিষয়ক সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। পরে টুইটার পোস্টে পম্পেও বলেন, পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাস হচ্ছে আমেরিকার গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। সাইপ্রাস দ্বীপের পূর্ণ একত্রীকরণের বিষয়ে পূর্ণাঙ্গ সমাধানের জন্য আমেরিকার পক্ষ থেকে সমর্থনও ঘোষণা করেন মাইক পম্পেও।